বলা হয়েছে কাকে? শোভাকে, প্রতাপকে, বাণীকণ্ঠকে? কোনোটিই নয়। এটার জন্য টাইম পাবা 30 সেকেন্ড, দিয়ে দাও। কাকে কর্মণ্য বলা হয়েছে? দ্বিতীয় পোল, 30 সেকেন্ড পাবা। ওকে, শোভাগল্পে অকর্মণ্য বলা, আচ্ছা পোল শেয়ার করবো, আচ্ছা ঠিক আছে শেয়ার করবো নি। শোভাগল্পে অকর্মণ্য বলা হয়েছে কাকে? শোভাকে, প্রতাপকে, বাণীকণ্ঠকে? কোনোটাই নয়, অবশ্যই প্রতাপ। এটা 100% হওয়া লাগবে উত্তর, তাই না? এরপরে আমরা বঙ্গবাণী কবিতা পড়বো, বেশিক্ষণ সময় লাগবে না, আমরা কবিতা পড়ার পরে একটা ছোট্ট ব্রেকে যাব, ঠিক আছে ভাইয়া? জন্ম আনুমানিক 1620। আনুমানিক বলা হয়েছে এই কারণে, ওই সময় তো নির্দিষ্ট সময় বলা কঠিন ছিল, এই জন্য কবি কখন জীবিত ছিলেন বা মারা গেছেন তার আগে পিছে করে, বা ওই সময় যারা ঐতিহাসিক তাদের লেখা থেকে তথ্য নিয়ে বলা হয়েছে আনুমানিক 1620 এবং মৃত্যু 1690। চট্টগ্রামের সন্দ্বীপের সুধারামপুরে, সন্দ্বীপ নামে চট্টগ্রামের একটা উপজেলা আছে, এটা একটা দ্বীপ, মূলত বঙ্গোপসাগরের চট্টগ্রামের অংশ, ওখানকার সুধারামপুর ওনার জন্ম, এবং এই জন্য ওনার লেখার মধ্যে তোমার চট্টগ্রামের ভাষার ব্যবহার আছে। বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা, এছাড়া তিনি ইউসুফ জুলেখা, লালমতি, সৈফুমূলক, শেহাবুদ্দিন নামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা এই বইগুলো লিখছেন। প্রশ্ন করতে পারেন নামা সব জায়গাতে নামা কেন? নামা শব্দের অর্থ হচ্ছে ইতিহাস, নূরনামা তাহলে নূরের ইতিহাস, শেহাবুদ্দিন নামা শেহাবুদ্দিনের ইতিহাস, বুঝছো এবার? নসিহত নামা মানে নসিহতের ইতিহাস ইত্যাদি। আচ্ছা, মধ্যযুগের অন্যতম প্রধান কবি, বাংলা সাহিত্যে মধ্যযুগ কোনটা? আমাদের যুগ বিভাগ আছে, এটা তো জানোই। 650 থেকে 1200 সাল পর্যন্ত এটাকে বলা হয় আমাদের প্রাচীন যুগ সাহিত্যের, আর 1201 সাল থেকে 1800 সাল পর্যন্ত এটাকে বলা হয় সাহিত্যের মধ্যযুগ বাংলা সাহিত্যের। আর 1801 সাল থেকে এখন পর্যন্ত বর্তমান মানে চলছে যে সময়টা, এটাকে বলা হয় সাহিত্যের আধুনিক যুগ। তো বুঝে থাকলে বলো, আব্দুল হাকিম কোন যুগে পড়ছিলেন? আব্দুল হাকিম পড়ছেন হচ্ছে না এখানে, যেহেতু তিনি 1620 থেকে 1690 তার জীবন, এর মানে তিনি মধ্যযুগের মানুষ, মধ্যযুগের অন্যতম প্রধান কবি। আর যদি প্রশ্ন করা হয় মধ্যযুগের মুসলমান সাহিত্যিকদের মধ্যে প্রধান কে, আলাউল, মুসলমানদের মধ্যে আলাউল। আর পুরা মধ্যযুগে কে প্রধান? সেক্ষেত্রে কেউ কেউ বলেন ভারতচন্দ্র রায়, আবার কেউ কেউ বলেন মুকুন্দরাম চক্রবর্তী, যদি টোটাল মধ্যযুগের টোটাল সাহিত্য ধরে বলা হয় আর কি। যাই হোক, সেটা বড় লেভেলের আলোচনা, তোমার লাগবে না। তুমি এটা মনে রেখে দাও, তিনি মধ্যযুগে যত বড় বড় কবি ছিলেন তার মধ্যে একজন, এটুকু মনে রাখলেই চলবে। এরপরে আসো আমরা মূল ভাব নিয়ে কথা বলি। মূল ভাবটা তোমাদের কাছ থেকে শুনতে পারলে আমার ভালো লাগতো, যে তোমরা নাকি কতটা অ্যানালাইসিস করছো, কতটা কিভাবে জানছো। তা আমি সংক্ষেপে একটু বলি। ওই সময়টায় আমাদের এদেশের মানুষের একটা শ্রেণী ছিল যারা বাংলা ভাষাকে কতটা পছন্দ করতো না। তারা হয়তো কথা বলতো এটাতে, কিন্তু বাংলা ভাষাকে তারা বলতো এটা নিচু স্তরের ভাষা, এটা হিন্দুর ভাষা। কারণ হিন্দুদের ধর্মীয় ভাষা হচ্ছে সংস্কৃত, আর সংস্কৃতের প্রচুর শব্দ বাংলায় আছে, এজন্য বাংলাকে তারা হিন্দুদের ভাষা বলতো। আর তারা মনে করতো যে আমরা যেহেতু মুসলিম, আমাদের ভাষা হওয়া উচিত আরবি, ফার্সি, এই ভাষাগুলো। কিন্তু বাংলা যে মাতৃভাষা, এটার প্রতি তাদের একটা মানে যতটা সচেতন হওয়া দরকার ছিল না, ততটা ভালোবাসা দরকার ছিল না। এবং সবচেয়ে দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে এই, তারা বাংলা ভাষাকে খালি হিন্দুর ভাষা বলেই যে থাইমা চলে এমন না, তারা এটাকে অবজ্ঞা করে যে থাইমা চলে এমন না, তারা এই বাংলা ভাষার প্রতি বলতে পারো সামাজিক ভাবে একটা টোটাল একটা শ্রেণী ছিল যারা বাংলা ভাষাকে পছন্দই করতো না। তখন আব্দুল হাকিম এক পর্যায়ে যায় বললেন যে তুমি বাঙালি, জন্মগতভাবে এখানে জন্মাইছো, মায়ের ভাষা হিসেবে বাংলা শিখছো, আর এখন তুমি ধর্মের দোহাই দিয়ে অন্য ভাষার প্রতি আবেদন দেখাচ্ছ। কিন্তু তুমি কি এটা ভুলে গেছো যে মানুষের মুখে ভাষা দিয়েছেন স্বয়ং আল্লাহ? মানুষকে কথা বলতে শিখাইছেন কে? আল্লাহ শিখাইছেন। কারণ কোরআন শরীফে আমরা সূরা আর রহমান যদি পড়ি, দেখবা শুরুর দিকে আছে আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি, খালাকাল ইনসান, আমি সৃষ্টি করছি। আবার এটাও বলছেন আল্লাহ মাহুল বায়ান, আমি তোমাকে কথা বলতেও শিখাইছি। তো কোরআন বলছে যে আল্লাহ মানুষের মুখে ভাষা দিয়েছেন, তাকে কথা বলতে শিখাইছেন। তো তুমি যে ভাষাতেই কথা বলো, তুমি যে দেশের মানুষই হয়ে থাকো, যে অঞ্চলের মানুষই হয়ে থাকো, তোমার ভাষা তো সৃষ্টিকর্তার দেয়া। তাহলে সৃষ্টিকর্তা সব ভাষাকেই তো পছন্দ করেন।
সৃষ্টিকর্তা সব ভাষার ব্যাপারে অবগত, রাইট? উনি তো সর্বশক্তিমান। তো তুমি যে দেশেই থাকো, যে ভাষাতেই কথা বলো, যে ভাষাতেই তুমি সৃষ্টিকর্তাকে ডাকো, সৃষ্টিকর্তা শুনেন, বোঝেন, সাড়া দেন। হ্যাঁ, এটা সত্য। আমরা মুসলমান হিসাবে আমাদের ধর্মের ভাষা আরবি, এটার প্রতি আমাদের অন্য লেভেলের একটা প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা থাকবে, দ্যাটস ট্রু। এর মানে তো এই না আমি বাংলাকে অবজ্ঞা করব, আমি বাংলাকে বাদ দিয়ে দেবো, এটাকে আমি হিন্দুর ভাষা বলবো, এটাকে মানে আমি ধরবই না, এমন তো না। এই কথাগুলি কবি এখানে বলছেন এবং শেষে বলছেন যারা এদেশে জন্মায়, এদেশের প্রতি, ভাষার প্রতি প্রেম নাই, তারা দেশ ছেড়ে চলে যাক না। আর যে বলছেন যে যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। এদের জন্মেরই ঠিক নাই, যারা এই দেশে জন্মায় কিন্তু বাংলাকে ভালোবাসে না। কষ্টের কথাগুলোকে তিনি একে একে বলছেন এখানে। এই ছিল কবিতা। তো আমরা চলো, এখানে মূল বক্তব্য আমরা খুব সুন্দর করে লিখছি, যাতে করে তুমি পড়লে এখান থেকে খুব ভালো একটা আইডিয়া পাও। এবং এরপরে আমরা চলে যাবো এবার কবিতায়। হ্যাঁ, চলো। দেখো, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। দেখো, এরপরে কিন্তু তুমি এখানে কিন্তু এই যে শব্দার্থ গুলো পাবা, ঠিক আছে? তোমার বইয়ে যেগুলো আছে তো আছে, তারপরে আবার শব্দার্থ পাবা, সুতরাং তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তো বলেই যাব। এই হাবিলাস মানে হচ্ছে ইচ্ছা। হাবিলাস শব্দের অর্থ কি? হাবিলাস মানে হচ্ছে তোমার ইচ্ছা। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, অর্থাৎ যাদের কিতাব পড়তে, বই পড়তে অভ্যাস নাই, অর্থাৎ যারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত নয়, অল্প শিক্ষিত সাধারণ মানুষ, তারা এসা কবিকে তাদের হাবিলাস বা তাদের ইচ্ছা বা তাদের অভিলাষের কথা বলল। প্রশ্ন হচ্ছে কি সেই ইচ্ছা? তারা বলছে যে যেহেতু শাস্ত্রীয় বইগুলো, শাস্ত্রীয় গ্রন্থগুলো উঁচু মানের, উচ্চ পড়াশোনার দরকার হয় সেগুলো বুঝতে পড়তে, আমরা সেগুলো পারি না। আমরা সামান্য বাংলা জানি, সামান্য পড়াশোনা আছে, সো আপনি আমাদের জন্য কিছু একটা লিখেন না, লিখলে আমরা সেটা পড়ে পড়ে আমরা আনন্দ নিব। তখন কবি বলছে ঠিক আছে। তারপরে কবি কি করলেন? তাদের মনোরঞ্জনের জন্য কবি হাতে কলম নিলেন। কবি সেটাই বললেন, তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। তে কাজে মানে ওই কাজটাতে আর কি, লেখার কাজে। নিবেদি মানে নিবেদিত হয়ে নিজেকে আমি কি করলাম? জড়িত করলাম। বাংলা করিয়া রচন, তারপরে আমি বাংলা কি করলাম? রচনা করলাম। নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। এই তোষী মানে হচ্ছে খুশি করি, অর্থাৎ সেই কাজে আমি নিজেকে কি করলাম? নিবেদিত করলাম, কাজ করলাম, এবং আমার পরিশ্রমের দ্বারা আমি সর্বজনকে কি করলাম? খুশি করলাম। এটাই বলছে, তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। এরপর আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। আরবি আর ফার্সির প্রতি আমার কোনো কি নাই? রাগ নাই, কষ্ট নাই। দেশি ভাষায় বুঝিতে ললাটে পড়ে ভাগ। আমার যে কষ্ট হয় যখন আমি দেখি দেশের ভাষা বুঝতে ললাটে ভাঁজ পড়ে। আমার দিকে তাকাও, তুমি আমাকে কিছু একটা বললা, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারলাম, ইজি। আর ধরো তোমার কথা আমি বুঝতে পারলাম না, বা আমি তোমার কথা বোধগম্য হচ্ছে না, তখন আমি কি করবো? তোমার দিকে একটু এরকম করে তাকাবো, এই যে দেখো কপালে ভাঁজ পরে তাকাবো, আমি বুঝতে চাইবো যে কি হয়েছে ঘটনাটা, তাই না? তো রাইটার বলছে যে আরবি ফার্সি শাস্ত্রে আমার কোনো রাগ নাই, কিন্তু আমার খারাপ লাগে যখন দেখি যে তোমরা আরবি ফার্সির প্রতি খুব ভালোবাসা, আর দেশের ভাষা বোঝার সময় তোমার ললাটে ভাঁজ পড়ে। ললাট মানে হচ্ছে কপাল, এটা দুঃখজনক। তারপরে আবার বলছেন আরবি ফার্সি হিন্দে নাই দুই মত। আরবি ফার্সি হিন্দি এগুলোর প্রতি আমি কোনো দ্বিমত করি না, যদি বা লেখো আল্লাহ নবীর সিফত, এই সিফত শব্দের অর্থ হচ্ছে গুণ। বলছে এগুলোর প্রতি তো দ্বিমত করার কোনো সুযোগই নাই, বিশেষত আরবি ফার্সির প্রতি, কেননা সেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের সিফত বা গুণাগুণ বর্ণনা করা হয়েছে। আমাদের কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষাগুলো আরবি, ধর্মের বড় বড় কিতাবগুলো আরবি, জান্নাতের ভাষা হবে আরবি, তাই না? আর আরবের সব থেকে কাছাকাছি ভাষা হচ্ছে ফার্সি। আরবি বর্ণমালা দিয়ে সেই ভাষাটা লেখা হয়। ফার্সিতে প্রচুর বড় বড় কিতাবাদি আছে আমাদের ধর্মে। তো রাইটার এটাই বললেন যে আরবি ফার্সির প্রতি তো আমার দ্বিমত নাই, তাদের ওই ভাষাগুলোর প্রতি আমার কোনো ক্ষোভ নাই, আক্ষেপ নাই। এবং তার থেকে বড় কথা হচ্ছে ওই ভাষাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণাগুণ বা সিফত বর্ণনা করা হয়েছে। এরপরে বলছেন যে দেশে যেই বাক্য কহে নরগণ, পৃথিবীর যে দেশে যে প্রান্তে যে ভাষায় মানুষ কথা বলে, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। অর্থাৎ পৃথিবীর সমস্ত দেশের মানুষের ভাষা বা কথা প্রভু নিরঞ্জন। নিরঞ্জন মানে কি? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা কি করতে পারেন? বুঝতে পারেন। বুঝা গেল এবার? ওকে, তারপরে এ পর্যন্ত বুঝছো? সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী। বলছে সেটা যে এলাকারই ভাষা হোক, যে দেশের কথাই হোক,
সমস্ত কথা কি করতে পারেন? সৃষ্টিকর্তা বুঝতে পারেন। তুমি যেটাকে হিন্দুয়ানি বলো আর যাই বলো না কেন, কোনো অসুবিধা নেই। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ। এখন মারফতের ব্যাখ্যা কি? মারফত শব্দের মূল অর্থ হচ্ছে মরমী সাধনা। মরমী সাধনা মানে কি? সহজ কথায় যদি বলি, সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য, নিরঞ্জন শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। তো মরমী সাধনা মানে হচ্ছে সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য কঠোর তপস্যা, কঠোর সাধনা, এটাকে বলা হয় মরমী সাধনা। আর মারফতের আরেকটা অর্থ হচ্ছে গোপন, গভীর, উচ্চ লেভেলের নলেজ। তো এখানে উচ্চ লেভেলের নলেজ বা গোপন নলেজ বা গভীর নলেজ বা সত্যিকারের জ্ঞান, এই অর্থে ব্যবহার করা হয়েছে। তো এটাই কথা, মারফত ভেদে যার নাহিক গমন, অর্থাৎ সত্যিকারের জ্ঞান যার মধ্যে নাই, সত্যিকারের মারফতের জায়গায় যে গমন করেনি, যায়নি, হিন্দুর অক্ষর হিংসে সেসবের গণ, এই তারাই বাংলা ভাষাকে হিন্দুর ভাষা বা হিন্দুর অক্ষর বলে হিংসা করে। অর্থাৎ কবি বোঝাতে চাচ্ছেন, যারা সত্যিকারের নলেজিয়াস নন, যাদের সত্যিকারের জ্ঞান নাই, গভীর জ্ঞান নাই, তারাই বাংলা ভাষাকে হিন্দুর ভাষা বলে। এরপরে বলছেন, যেসবে বঙ্গে তো জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। এই কবিতার সব থেকে ভারী লাইন। যেসব বঙ্গে তো জন্মি, অর্থাৎ বাংলাদেশে জন্মাইছে, হিংসে বঙ্গবাণী, বাংলা ভাষাকে তারপরে আবার হিংসা করে, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। তারা যে কার জন্ম, এরা কি বাঙালির জন্ম নাকি না আমি জানিই না। অর্থাৎ মনের কষ্টে আর কি, দুঃখে ব্যাপক মানে হৃদয় ভেঙে গেছে আর কি, এই জন্য অতি কষ্ট পায়, এই কথাটা তিনি বলছেন। যারা বাংলাদেশে জন্মায় কিন্তু বাংলাকে কি করে না, ভালোবাসে না, হিংসা করে, তাদের জন্মই ঠিক নেই। নির্ণয় ন জানি, ন জানি মানে জানি না। চট্টগ্রামের ভাষা নটা আগে থাকে। যারা আমার এখানে আমার সাথে আছো চট্টগ্রাম থেকে, তারা জানো এটা না, তোমাদের ভাষা। আমরা যখন বলি জানি না, জানি না, ওরা বলে ন জানি। আমরা বলি আমার দিয়ে হবে না, ওরা বলে আন্ন হইয়, আমি যাব না, আন্ন জইয়। তো আন্ন জইয় মানে আমি যাব না, অর্থাৎ নটাকে আগে আনে এবং তাদের একটা অ্যাকসেন্ট আছে। এই জন্য কবিও সেটা এখানে ফলো করছেন, যেহেতু তার বাড়ি চট্টগ্রাম সন্দ্বীপে। উনি বলছেন, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, ন জোয়ায় মানে তৈরি হয় না, যোগায় না। অর্থাৎ দেশের ভাষা বিদ্যার প্রতি যার মনে আবেগ তৈরি হয় না, ভালোবাসা জন্মায় না, নিজ দেশ ত্যাগে কেন বিদেশ শোনা যায়। ত্যাগী মানে ত্যাগ করে, ছেড়ে দিয়ে। দেশের ভাষা বিদ্যা যার মনে জয় না, সে নিজের দেশ ত্যাগ করে বিদেশ যায় না কেন। অর্থাৎ দেশের ভাষার প্রতি, এই দেশের কালচার এবং সংস্কৃতির প্রতি যার প্রেম নাই, আবেগ নাই, দরদ নাই, কবি বলছেন তুমি এই দেশ ছেড়ে চলে যাও। মাতা পিতামহ ক্রমে বঙ্গত বসতি, আমার মাতা পিতামহ অর্থাৎ আমার পূর্বপুরুষ, বংশ পরম্পরায় আমরা বঙ্গেত বসতি অর্থাৎ বাংলাদেশে বসবাস করি। দেশি ভাষা উপদেশ মনিহিত অতি, এবং দেশের ভাষা উপদেশ সমস্ত কিছু আমার কাছে অতি কল্যাণকর, আমি ভালোবাসি। যেহেতু বংশ পরম্পরায় পূর্বপুরুষ থেকে এখন পর্যন্ত আমরা বাংলাদেশে বসবাস করি, এবং সেই হিসাবে ওই জন্য দেশের ভাষা উপদেশ আমার কাছে অত্যন্ত হিতকর, কল্যাণকর, ভালোবাসার, আপন। ওকে। এরপরে দেখো শব্দার্থ আছে, তোষী, তোষামত করে, প্রশংসা করে, ললাট, ভাগ্য। তারপরে ত্যাগে ত্যাগ করে, হিত মানে মঙ্গল বা কল্যাণ। এরপর আমরা বিগত বছরের কিছু প্রশ্ন দেখব। আরবি ফার্সি শাস্ত্রে কবি আব্দুল হাকিমের কি নেই, রাগ নেই, স্রষ্টা কোন ভাষা বুঝতে পারেন সব, জয় শব্দের অর্থ কি, তৈরি হওয়া, যোগানো। আরবি ফার্সি সবের কবি দ্বিমত নাই কেন, মারফত কাকে বলে, হিন্দুর অক্ষর বলতে কবি কোনটিকে বুঝিয়েছেন। আল্লাহ নবীর সিফত লেখা হয়েছে আরবি ফার্সিতে, মারফত কাকে বলে, গভীর জ্ঞানকে মারফত বলে, তাই না। হিন্দুর অক্ষর বলতে কবি কোনটিকে বুঝিয়েছেন, অর্থাৎ তখনকার মানুষ যারা হিন্দুর অক্ষর বলতে বাংলাকে বলতো, কবি সেটাকে ইঙ্গিত করেছেন। এরপরে দেশি ভাষা উপদেশ মনে হিত অতি বলতে কি বোঝানো হয়েছে, মাত্রই বলছি। বংশ পরম্পরায় যেহেতু ধারাবাহিকভাবে বাংলাতে বসবাস করি, বাংলাদেশের সেই জায়গা থেকে বাংলা ভাষার প্রতি প্রচন্ড আবেগ আছে, ভালোবাসা আছে। সেসব কাহার জন্ম নির্ণয় জানি বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ তাদের জন্ম পরিচয় ঠিক নেই বলে কবি কি করছেন, আক্ষেপ প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। এরপরে বাদ বাকি যেগুলো আছে সবগুলোর ব্যাখ্যা দিছি কিনা দেখো। আরবি ফার্সি শাস্ত্রে কবির রাগ নেই কেন, কবি বাংলা সাহিত্য রচনায় মনোযোগী হয়েছিলেন কেন, যারা বঙ্গদেশে জন্মে বঙ্গবাণীকে হিংসা করে তাদের সম্পর্কে কবির মনোভাব ব্যাখ্যা করো, দেশি ভাষা যার ভালো লাগে না কবিতাকে দেশ ত্যাগ করতে বলেছেন কেন। তাহলে আমরা প্রত্যেকটা নিয়ে আলোচনা করেছি, ইয়েস অর নো? আলোচনা হয়েছে কি হয় নাই বলো। জুয়াই মানে হচ্ছে যোগানো, তৈরি হওয়া। জুয়াই যোগানো, তৈরি হওয়া, এখানে ভালোবাসা তৈরি হওয়া এই অর্থে। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, দেশের ভাষা বিদ্যা, দেশের ভাষার প্রতি প্রেম, ভালোবাসা, আবেগ যার মনে তৈরি হয় না, সে নিজের দেশ ছেড়ে বিদেশ যায় না কেন। আচ্ছা, সিফত শব্দের অর্থ কি, বলে চলে আসো। ইচ্ছা, স্বপ্ন, গুণ, ধারণা।
30 সেকেন্ড টাইম পাবা, দিয়ে দাও। সিফত আরবি ফার্সি শাস্ত্রে তার কোনো দ্বিমত নাই, তা না বলছে না, নাই দুই মত যদি বা লিখে আল্লাহ নবীর সিফত। আল্লাহ হ ব্যবহার করেননি এখানে কবিতার মাত্রা তালের জন্য, বলছেন যে আল্লাহ নবীর সিফত লেখা হয়েছে এই জন্য। এখন প্রশ্ন হচ্ছে সিফত মানে কি? ইচ্ছা, স্বপ্ন, গুণ, ধারণা। 100% উত্তর সঠিক চাই। 30 সেকেন্ডের বেশি সময় তোমাদেরকে দেওয়া যাচ্ছে না, 30 সেকেন্ডই দিলাম, এর বেশি না। ওকে। আচ্ছা, হিন্দুয়ানি কি? হিন্দুয়ানি মানে হচ্ছে হিন্দুদের ভাবসাব, হিন্দুদের মতো আর কি। ওকে, তাহলে পোল ক্লোজ করে দিলাম। সিফত শব্দের অর্থ হচ্ছে তোমার ভাইয়া গুণ, কোয়ালিটি, হ্যাঁ, ভার্চু। আচ্ছা, এরপরে আসো আমরা লেকচার 2 তে যাব। আলোচ্য টপিক হচ্ছে ভাষা ও বাংলা ভাষা, বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার রীতি ও বিভাজন। এই তো তোমরা এই স্লাইডটা দেখতে থাকো, বেটার আমি ব্রেকে যাই। তাহলে সুবিধা যেটা হবে সেটা হলো তুমি মাঝখানে কিছু জিনিসও দেখে ফেলতে পারবা, তাই না? নাকি আমরা এখানে এখানে লিখবো ব্রেকটা? আমার মনে হয় ব্রেকটা আমরা এখানে লিখি, ঠিক আছে? আমরা 10 মিনিটের ব্রেকে যাচ্ছি। যদি 10 মিনিট থেকে 1-2 মিনিট বেশি লাগে, আমি আশা করব তোমরা অপেক্ষা করবে, হইচই করবে না, চেষ্টা করব ঠিক টাইমে আবার শুরু করে দেওয়ার ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা, তোমরা যেহেতু এখন অনেকেই আছো, তো আমি তোমাদের মাঝে একটি ইউটিউব লিংক দিচ্ছি। তোমরা একটু একটু চেক আউট করে নিও, যেখানে হলো উদ্ভাসের যে তোমার অনলাইন এক্সাম সিস্টেমটা। তো
এমসিকিউ এন্ড রিটেন ২ টাই। তো এর ভিতরে ইনক্লুড আছে, হ্যাঁ? একটু দেখে নিও, তারপরেও আমি ক্লাস শেষে একটু দেখিয়ে দেব। জাস্ট অপশনগুলো। আর যারা বলছো যে কিছু দেখা যাচ্ছে না বা অন্য কোনো কিছু, এই যে ভাইয়া কিন্তু বড় করে ডিসপ্লেতে লিখে দিয়েছে যে এখন ব্রেক চলছে ১০ মিনিট। এখন কি তোমরা লিঙ্কটা পেয়েছো? একটু কাইন্ডলি একটু জানাও তো। জি, ধন্যবাদ। তাহলে একটু দেখে নিও তোমরা। বা কোথাও তোমরা কপি করে রেখে দাও, পরবর্তীতে দেখে নিও। বা আমাদের ইউটিউব চ্যানেলেও তোমরা যদি লেখো জাস্ট যে উদ্ভাস অনলাইন এক্সাম সিস্টেম, সেক্ষেত্রেও কিন্তু তুমি দেখে নিতে পারবা সেখান থেকে। আমি ক্লাস শেষে আবারও তোমাদেরকে দেখাবো। কোনো সমস্যা নেই।
এই কি অবস্থা সবার? সবার কি অবস্থা বলো? এই যে ভাইয়া চলে আসছি, অনেকক্ষণ হয়ে গেছে, একটু খাওয়ার সুযোগ দিবা না ভাইকে? মারা ফেললে হবে? ক্লাস নিবে কে? বলো। মইরাই যদি যাই তাহলে কি হবে? জীবনটা বেদনা হয়ে যাবে না? তোমরা আমাকে কেমন শুনতে পাচ্ছ বলো? নো প্রবলেম ভাই, মানে মরে যাব এটা নো প্রবলেম, নাকি 2 মিনিট গেলে অসুবিধা নাই, কোনটা? বলো বলো। আচ্ছা, এই যে তথ্যগুলো নেওয়া, এগুলো তোমাদের যে নতুন বই সে আলোকে আমরা নিছি আর কি। হ্যাঁ, আচ্ছা শুনতে পাচ্ছো? ঠিক আছে। ভাইয়া বিকেল নাকি বিকাল কোনটা শুদ্ধ? আমি বিকেল বলে, অনেকে বিকাল বলে। দুইটাই শুদ্ধ, দুইটাই শুদ্ধ, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, মিথ্যাও শুদ্ধ মিথ্যেও শুদ্ধ, সুতরাং কোনো অসুবিধা নাই। ভাইয়া কি খাইলেন? ভাইয়া খিচুড়ি লাভার। হ্যাঁ, খিচুড়ি ছাড়া জীবন অন্ধকার, এটা মাথায় রাখো। আমাকে যারা চিনো তোমরা খিচুড়িও জানার কথা, আজকে জানাই দিলাম। দেখো এবার আমরা ব্যাকরণ নিয়ে কথা বলবো। আমরা প্রথমে কথা বলবো ভাষা নিয়ে। আসলে ভাষা কি এটা একটু আমরা জানি। এখানে আমরা একটা সংজ্ঞা লিখছি, মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ, দেখো মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি ব্যবহার করে তাকে ভাষা বলা হয়। আচ্ছা, এখানে তিনটা কথাকে যুক্ত করতেই হবে। এক, মানুষ, ভাষা মানুষের হয়। দুই, বাকযন্ত্র। তিন, অর্থপূর্ণ ধ্বনি। এই তিনটা কথা ছাড়া ভাষার সংজ্ঞা হবে না। আমরা ইন জেনারেল একটা সংজ্ঞা দিয়ে দিই, আমরা বলি যে মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। এটা পরিপূর্ণ সংজ্ঞা নয়, ইনকমপ্লিট। কেন? মনের ভাব প্রকাশের মাধ্যম তো বিভিন্ন রকমের হতে পারে। আমি তোমার উপরে রাগ করলাম আর একটা থাপ্পড় দিয়ে দিলাম, এটা মনের ভাব প্রকাশ করলাম। তো থাপ্পড় দিয়ে দিয়ে কি ভাষা নাকি? এখন যদি কেউ বলেই ফেলে যে মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে, এটা একটা ইম্যাচিউর ডেফিনেশন, এটা পরিপূর্ণ ডেফিনেশন না। ভাষা হওয়ার জন্য তুমি এই বাকযন্ত্রের কথা বলতেই হবে, ফরজ। অর্থপূর্ণ ধ্বনির কথা বলতেই হবে, কারণ আমরা যখন কথা বলি আমাদের সাউন্ড তৈরি করে বাকযন্ত্রের সাহায্যে। প্রশ্ন হচ্ছে বাকযন্ত্রটা কি? বাকযন্ত্র হলো আমরা কথা বলার সময় আমাদের শরীরের যে সকল অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করি এগুলাকে বলা হয় বাকযন্ত্র। অঙ্গ প্রত্যঙ্গ কি? শুরু হবে ফুসফুস থেকে, ওখানে বাতাসটা আমরা জমা করি, তারপরে কণ্ঠ, কণ্ঠনালী, জিহ্বা, জিহ্বামূল, তারপরে তালু, অগ্রতালু, পশ্চাৎ তালু, তারপরে দাঁত, তারপরে হচ্ছে ঠোঁট, এরপর হচ্ছে নাক। এই সব কিছুকে একত্র করে এটার দ্বারা আমরা কি করি? সাউন্ডটা তৈরি করি। তো এই সমস্ত কিছুকে একসাথে বলা হয় বাকযন্ত্র। আর বাকযন্ত্রের সাহায্যে আমরা তৈরি করি অর্থপূর্ণ ধ্বনি। এই বাকযন্ত্রের সাহায্যে তৈরি হয় অর্থপূর্ণ ধ্বনি, যেটা দিয়ে মানুষ মনের ভাব প্রকাশ করে, সেটার নামই হচ্ছে গিয়ে তোমার ভাষা। তাহলে ভাষার সংজ্ঞাটা বুঝছো কিভাবে দিতে হবে? এখন তুমি যদি পাইকারি দরে বলে ফেলো যে মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে, এটাকে আসলে নেওয়া যাবে না। ভাইয়া আপনি কি স্টুডেন্ট? একজন শিক্ষক সারা জীবনই ছাত্র, এই অর্থে আমি ছাত্র। আর যদি বলো আমার পড়াশোনা এখনো আছে কিনা, আমি করি কিনা বিশ্ববিদ্যালয় লেভেলে, আমার চলে কিনা পড়াশোনা, তাহলে উত্তর হচ্ছে আমার মাস্টার্স এমএসএস ডিগ্রি শেষ হয়েছে 2016 সালের মাঝামাঝি। কিছু বোঝা গেছে? এরপরে আসো, এগুলো নিয়ে মাতামাতি করার দরকার নাই, আমি স্টুডেন্ট কিনা, আমি কই থাকি, এগুলো তোমার না জানলেও চলবে। তুমি এখানে টপিক রিলেটেড কথাগুলো নিয়ে ব্যস্ত থাকবা। আচ্ছা, এখন আসো, বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে মনের ভাব প্রকাশ করে সেটা বাংলা ভাষা। পৃথিবীতে বর্তমানে প্রচলিত ভাষার সংখ্যা 3500 এর বেশি। এই তথ্য নিয়ে কিছু ঝামেলা আছে, সেটা তোমাদেরকে আমি একটু আলোচনা করব, একটু বোঝো। পৃথিবীতে ভাষা কয়টা এটা নিয়ে বিভিন্ন সাময়িকী বা বিভিন্ন ম্যাগাজিন বা বিভিন্ন গবেষণাপত্র বিভিন্ন রকমের তথ্য দেয়। যেমন ভাষা নিয়ে যে গবেষণা করে একটা পৃথিবীতে একটা ম্যাগাজিন আছে, ওর নাম হচ্ছে এথনোলগ। তো এথনোলগ ধরলে তো পৃথিবীতে ভাষা প্রায় 6000 থেকে 7000। তো এক একটা ইনফরমেশন এক এক রকমের, এগুলো ফিগারের সাথে একটার সাথে আরেকটা ফ্লাকচুয়েট করে। তো কি করে না করে সেটা না দেখে তোমরা নিবা হচ্ছে তোমাদের বোর্ড বইয়ের যে তথ্য আছে সেটা। আমি কি বোঝাতে পারছি নাকি পারি নাই? বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত? সরকার বলে একরকম, বিশ্ব ব্যাংক বলে আরেক রকম, জাতিসংঘ বলে আরেক রকম, আইএমএফ বলে আরেক রকম। ফিগার গুলো কাছাকাছি হয় কিন্তু কোনোটা ফিক্সড হবে না, একটা ফিগার সবাই বলে না দেখবা। অর্থাৎ পরিসংখ্যান বা গবেষণা যেগুলো, এগুলো সবার সাথে সবারটা হুবহু ম্যাচ করবে না, এটা আমরা জানি।
যে 3 আর 2 3 দুগুণে 6 সবসময় এই ফিগারই হবে, কিন্তু গবেষণার জায়গাগুলোতে ভিন্নতা থাকে। সুতরাং এটা নিয়ে কোনো মাতামাতি করার দরকার নাই। তোমার টেক্সটে যে উত্তরটা দেওয়া আছে বা যে ইনফোটা দেওয়া আছে তুমি সেটাকে ধরবা অ্যাজ এন অ্যান্সার। আমি কি বুঝাইতে পারছি এই কথাটা এক কথায়, নাকি আরো বলবা, বারবার একই কথা বলবা? ওকে, ঠিক আছে, এখানেই থাকো। ৩,৫০০ এর বেশি এটা বলবা। মাতৃভাষা হিসেবে বা ব্যবহারকারী জনগোষ্ঠীর দিক থেকে বাংলার অবস্থান ষষ্ঠ। আগের বইতে ছিল চতুর্থ, এখন আমরা বলি ষষ্ঠ। বিষয়টা কি? বিষয়টা হলো, ধরো একজন চাইনিজ মানুষ জন্মের পর থেকে তার মায়ের কাছ থেকে সে চাইনিজ ভাষা শিখছে, পরবর্তী সে ইংরেজিও শিখছে। ধরো আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলা শিখছি, একজন বোম্বেতে বড় হওয়া মানুষ হিন্দি শিখছে, সবাই কিন্তু পরবর্তী বার ইংরেজি শিখে দরকার হইলে, বা কেউ ফ্রেঞ্চ, ইটালিয়ান বিভিন্ন ভাষা শিখে। কিন্তু মাতৃভাষার হিসাবে, জন্মগত ল্যাঙ্গুয়েজের হিসাব যদি ধরো, তাহলে পৃথিবীতে কোন ভাষার অবস্থান কেমন, সে হিসেবে আমাদের অবস্থান ষষ্ঠ। অর্থাৎ মাতৃভাষার হিসাবে কত বেশি মানুষ বাংলায় কথা বলে, সেই হিসাবে বাংলার অবস্থান ষষ্ঠ। এটা বোঝাতে চাচ্ছিলাম। ক্লিয়ার এবার? এখন প্রশ্ন করবা, ভাই প্রথমে কারা আছে, দ্বিতীয় কে, তৃতীয় কে? যেটা প্রথম, এই উত্তরটা একেবারে ঠিক, ফিক্সড। বাকিগুলো নিয়ে কনফিউশন আছে, এক এক জায়গায় এক এক রকমের ইনফরমেশন কম বেশি। তবে 1 নম্বরে কারা, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 1 নম্বরে ম্যান্ডারিন বা ম্যান্ডারিন, এই যে এটা ম্যান্ডারিন, এটা হচ্ছে পৃথিবীর প্রথম জনসংখ্যার দিকের বিবেচনায়, হ্যাঁ, এটা মূলত চাইনিজ ভাষা। অং চিং চং চাং, এই যে একটা ভাষা আছে না চাইনিজদের, ম্যান্ডারিন ভাষা 1 নম্বর। কারণ চীনেই তো 140 কোটির বেশি মানুষ, তারপরে তোমার সিঙ্গাপুরে আছে ম্যান্ডারিন ভাষাটা চলে, চীনের আশপাশে কিছু এলাকায় চলে। তো এই জন্য বললাম যে চাইনিজ ভাষাটা পৃথিবীতে জনসংখ্যার বিচারে মাতৃভাষার হিসাবে 1 নম্বর, মনে থাকবে। আর 2-3 যেগুলো আছে, পর্তুগিজ, স্প্যানিশ, আরাবিক, এগুলো নিয়ে ভাই ঝামেলা আছে, কেউ আগে বলে কেউ পরে বলে, এগুলো নিয়ে ভেজাল। তুমি 1 নম্বরে রাখো, এটা জেনে রাখো ম্যান্ডারিন, 2 নম্বরে জেনে রাখো আর কি বলে 6 জেনে রাখো বাংলা, তাইলেই হবে। আর বাংলা ভাষা ব্যবহারকারী মানুষ পৃথিবীতে প্রায় 30 কোটি। এই 30 কোটি মানুষ কোথায় আছে? বাংলাদেশে কত? বাংলাদেশে কত মানুষ বলো? 30 কোটির মধ্যে আমাদের দেশে কত মানুষ? আমাদের 16 কোটি বা 18 কোটি, আমরা যেমনটাই বলি না কেন, না না 18 হয় নাই, যেহেতু আমাদের সর্বশেষ 16,51,00,000, এটা আমাদের সর্বশেষ আদমশুমারি, যেটা গত বছর হলো 21-এ শেষে যেটা হয়েছে, 22-এ আমরা রেজাল্ট পাইছি, এটা হচ্ছে আমাদের 16.5 কোটি, আমি ধরলাম 16 বা 17 কোটি। আর বাকি মানুষগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গ, তারপরে তোমার বিহার, মেঘালয়, আসাম, ত্রিপুরা, অর্থাৎ বাংলাদেশের ভৌগোলিক সীমানার কাছ দিয়ে ভারতের যে এরিয়াগুলো আছে, পশ্চিমবঙ্গ আমাদের বাংলাদেশের পশ্চিম দিকে, বাংলাদেশের উত্তর দিকে হচ্ছে আসাম আর মেঘালয়, পূর্ব দিকে হচ্ছে ত্রিপুরা, আর পশ্চিমবঙ্গের সাথে হলো বিহার এবং উড়িষ্যা, ওই অঞ্চলটা। এই জন্য বাংলা ভাষার যে অঞ্চল এবং তার আশপাশ সংলগ্ন অঞ্চলগুলো, এখানেও বাংলা আছে সব মিলে। আর বাকি মানুষগুলো, আর একটা বিরাট অংশ পশ্চিমবঙ্গের বাঙালি এবং আমাদের বাঙালি মিলে আমরা বাংলাদেশের বাইরেও আছে প্রবাসীরা, তাই না? তো সবকিছু কাউন্ট করলে এটার সংখ্যা ধরা হয় আনুমানিক প্রায় 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। এছাড়াও বলছি, বাংলাদেশ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা, মেঘালয় বা আসামে বাংলা প্রচলিত আছে এবং বাংলা ভাষা নিজস্ব লিপি আছে, আমরা সেই লিপিতে বাংলা ভাষাকে লিখি। বাংলা ভাষার জন্ম ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে, এবং ভাষার আঞ্চলিক রূপকে বলা হয় উপভাষা। তুমি এই জায়গাটাকে একটু ব্যাখ্যার দাবি রাখে এবং এই জায়গাটাকে ব্যাখ্যার দাবি রাখে, ভাইয়া ব্যাখ্যা করে দেব, এটা মনোযোগ দিয়ে শুনতে হবে। ভাষা পরিবার কি, ইন্দো ইউরোপীয় বলতে কি বোঝানো হয়, উপভাষা বলতে কি বোঝানো হয়, সেই জিনিসগুলো একটু লিখবো, ঠিক আছে? একটু এখানে দেখো, এই যে ইন্দো ইউরোপীয়, যদি এখন চ্যাট বক্সে আইসা বেশি লেখালেখি করো, তাহলে আমার এই কমন কথা বুঝবা না, আর পরে প্রশ্ন করলে হয়তো আমি তোমার প্রশ্ন আমার চোখেই পড়বে না, এমনও হইতে পারে। এই ইন্দো মানে ইন্ডিয়া সম্পর্কিত, আর ইউরোপ মানে তো ইউরোপ সম্পর্কিত, তাই না? পৃথিবীতে প্রায় 30টার বেশি, 36টা প্লাস মাইনাস ভাষা গোষ্ঠী বা ভাষা পরিবার আছে। সোজা কথায় যদি বলি, মা ভাষা, মা ভাষা তো বুঝো, যে ভাষা থেকে আরো অন্যান্য ভাষার তৈরি হয়েছে, এরকম একটা মা ভাষার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। এটা আজকে থেকে প্রায় 7,000 বছর পূর্বের ভাষা। বলা হয় যীশু খ্রিস্টের জন্মের 5,000 বছর পূর্বে এই ভাষা ছিল। এখন 2023 সাল যদি হয়ে থাকে, আজকে থেকে 2023 বছর আগে হচ্ছে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের জন্ম, তাই না? তো
তো আজকে থেকে 2000 বছর আগে যদি ঈসার জন্ম হয়, তার জন্মের 5000 বছর আগে ছিল ইন্দো ইউরোপীয় ভাষা। তাহলে কি দাঁড়ালো? এখন থেকে প্রায় 7000 বছর পূর্বের ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় ভাষার একটা শাখা ছিল কেন্তম, আরেকটা শাখা ছিল হচ্ছে শতম। এই শতম শাখা থেকে অনেক রাস্তা বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষার তৈরি হয়েছে। তোমরা ক্লাস 8-এ বাংলা ভাষার জন্ম কথা নামে হুমায়ুন আজাদের একটা ছোট্ট লেখা তোমরা পড়ে আসছো হয়তোবা, তাই না? এই শতম শাখার অনেক হাজার বছরের বিবর্তন। আজকে থেকে প্রায় বাংলা ভাষা তৈরি হয়েছে কত বছর আগে? বলা হয় 1500 বছর আগে। তাহলে 7000 বছর থেকে 1500 বছর বাদ দিয়ে দিলে প্রায় 5500 বছর হয়, তাই না? অলমোস্ট কম বেশি এই পরিবর্তনটা হয়েছে বাংলা ভাষার ভিতর দিয়ে, প্রায় 5000 5500 বছর। এরপরে এখন থেকে প্রায় 1300-1400 বছর আগে, অর্থাৎ চর্যাপদ যখন লেখা হয়েছিল, আগের ক্লাসে মানে সরি ফার্স্ট পেপার তোমাদের দেখাইছিলাম 650 থেকে 1200 পর্যন্ত চর্যাপদের সময়, তাই না? ওই সময়ে বাংলা ভাষা ব্যবহার করে চর্যাপদ নামে একটা বই লেখা হয়েছিল। এই জন্য আমরা বলি বাংলা ভাষার বয়স হচ্ছে এটা। বুঝতে পারছো? অর্থাৎ বাংলা ভাষার বয়স 13 থেকে 1400 বছর, 1000 বছরের কিছু বেশি। তো লম্বা পথ পাড়ি দিয়ে ভাষাটা তৈরি হয়েছে। এখন আসলে ভাষা কিভাবে তৈরি হয় এটা একটু বলি। ভাষা তো আর এমন না যে মানুষের মতো, মানুষ থেকে জন্ম হবে, গাছের মতো, তরুলতার মতো, পাখির মতো, এমন না। ভাষার জন্ম হয় মানুষের মুখে। আমরা কথা বলি, কথার মাধ্যমে আমাদের মুখে আওয়াজ তৈরি করি, সাউন্ড তৈরি করি, এবং একটা সময় এগুলোকে একটা করে অর্থ দেই। একটু পিছন দিকে যাওয়া যাক, আসলে আমরা মিশর থেকে ঘুরে আসি। মিশরে একটা লিপি পাওয়া গেছে, ওটার নাম হচ্ছে হাইরোগ্লিফিক। নাম শুনেছো কিনা আমি জানি না। হাইরোগ্লিফিক অনেকে হয়তোবা শুনেছো। হাইরোগ্লিফিক এটা একটা চিত্রলিপি, প্রকৃতপক্ষে ছবির মাধ্যমে বিভিন্ন জিনিস বোঝানোর ক্ষেত্রে। বুঝতে পারছো? এখন দেখো, মানে তখন বলা হয় যে মিশরের মানুষ কথা বলতো না, কয়েক হাজার বছর আগে তারা ছবি আঁকে বিভিন্ন জিনিস দেখাইতো। ধরো আমি একটা হরিণের ছবি আঁকলাম, খুব মনোযোগ দিবা। আমি একটা হরিণের ছবি আঁকলাম, আর তার পাশে একটা বল্লম বা বর্ষায় যে উড়ায় মারান এরকম করে, ঠিক আছে, এরকম একটা বর্ষা বা বল্লমের ছবি আঁকলাম। ফর এক্সাম্পল ধরো এটা হচ্ছে হরিণ, আমি আঁকতে পারি না তো, ধরো না এটা হরিণ, আর এটা হচ্ছে তোমার বর্ষা বা বল্লম। তো এখন এটা হরিণ আর এটা বর্ষা বা বল্লম আঁকার পরে আমি তোমাকে দেখাইলাম, এটাও দেখাইলাম, এটাও দেখাইলাম। খুব খেয়াল, আমি তোমাকে হরিণের ছবিও দেখাইলাম, আমি তোমাকে বর্ষা বা বল্লমের ছবিও দেখাইলাম। এখান থেকে কি বুঝবা তুমি বলো? এবার চ্যাট বক্সে লিখো। লিপি মানে বর্ণের রূপ, ক খ গ এগুলোর রূপকে বলা হয় লিপি। বলো। আমি তোমাকে হরিণের ছবিও দেখাইলাম, বল্লমের ছবিও দেখাইলাম। ইয়েস, থ্যাংক ইউ এভরিওয়ান। যে হরিণকে শিকার করতে হবে, তাই না? অর্থাৎ এই বল্লম দিয়ে হরিণকে কি করতে হবে? সানডে মানে ক্লোজ করে দিতে হবে। ওরে কুইটাল বাম মাইরাল বাম, ঠিক কিনা? তার হরিণকে শিকার করে ফেলতে হবে। তো তুমি বুঝে গেছো। তো এখন এই চিত্রের মাধ্যমে আমরা বুঝলাম যে এটাদেরকে শিকার করব। এই টাইপের একটা মেসেজ ছিল, এই টাইপের একটা সিম্বলিক ল্যাঙ্গুয়েজ ছিল প্রাচীন মিশরে, যেটার নাম হচ্ছে হাইরোগ্লিফিক। এখন আমরা এটাকে পরবর্তীতে আধুনিক কালে পাহাড়ের গুহার ভিতরে খোদাই করা অবস্থায় আমরা পাইছি এগুলো, এবং গবেষকরা এই তথ্যগুলোকে বের করে নিয়ে আসছে। বুঝছো? পরে দেখা গেল যে মানুষের মুখে যদি সাউন্ড হয়, আওয়াজ তৈরি হয়, গবেষকরা বলছে এগুলো আর কি, আওয়াজ তৈরি হয়, তো সেক্ষেত্রে কি করা যাবে? সেক্ষেত্রে ওই বিভিন্ন জিনিস যেগুলো সিম্বলিক ছিল, এগুলোর এক একটা সাউন্ডে নামকরণ করা হলো। এইখান থেকে আস্তে আস্তে মানুষের মুখে ভাষার জন্ম হওয়া শুরু হইলো। বুঝছো? এবং সেই ভাষাটা আবার সময়ের সাথে শত বা হাজার বছরের পথ পরিক্রমায় ভাষা তার শব্দের অর্থের বদল করে ফেলে, শব্দের গঠন বদলে যায়, শব্দের উচ্চারণ বদলে যায়, শব্দের সাইজ বদলে যায়, বড়টা ছোট হয়, অথবা উচ্চারণ চেঞ্জ হয়ে যায়, অথবা অর্থও চেঞ্জ হয়ে যায়। এমনকি আজকে থেকে বাংলা ভাষাতেও 500 বছর আগে যে শব্দ দ্বারা যা বোঝায় এখন সেটা বোঝানো হয় না। যেমন মজার একটা জিনিস দেখাই, যেমন ধরো সন্দেশ, আমরা বইয়ের ভিতরে গেলে শব্দের শ্রেণী বিভাগ এগুলো হয়তো পড়বো। সন্দেশ বলতে আগে কিন্তু সংবাদ বোঝাইতো। একটা সময় সন্দেশ কথার অর্থ ছিল সংবাদ বা খবর। আর আমরা এখন সন্দেশ বললে কি বুঝি? সন্দেশ বললে আমরা মিষ্টি বুঝি। সময়ের সাথে এগুলো পরিবর্তন হয়, হতে পারে মানুষ ভালো সংবাদ দেওয়ার জন্য সাথে মিষ্টি নিত, এর সাথে সাথে একটা সময় গিয়ে ওই এই তোমার সংবাদটাই মানে সন্দেশটাই মিষ্টিতে রূপান্তর হয়ে গেছে। মানুষ এখন সন্দেশ বলতে মিষ্টি চিন্তা করে বা বুঝে। এর মানে দাঁড়ালো, এক সময় মানুষ সন্দেশ পড়তো, এখন সন্দেশ খায়। এমনও তো হতে পারে ভবিষ্যতে সন্দেশ গায়ে দিবে, যদি এটা জামা হয়ে যায়, কি করবা? বুঝতে পারছো কথা? তো ভাষা এইভাবে চেঞ্জ হয় মানুষের মুখে মুখে। তো ইন্দো ইউরোপীয় ভাষার যে দুটো শাখার কথা বলছি আমি, একটার নাম কেন্তম, একটার নাম শতম। এই শতম শাখার বিবর্তনের বর্তমান রূপ হচ্ছে বাংলা। এটুকু মনে রাখলেই চলবে। সেটার অনেক ডিটেল আলোচনা আছে, সেই দিকে তোমার এখন না গেলেও সমস্যা নাই।
তুমি মনে রাখবে এভাবে যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর একটা শাখার নাম শতম, সেটার 1000 বছরের বিবর্তনে একটা সময় বাংলা তৈরি হয়েছে। এখন প্রশ্ন করবা বাংলা তৈরির সর্বশেষ ধাপটা কি ছিল? ধাপটা আমি তোমাকে বুঝাই দিব, সেটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। সর্বশেষ ধাপের নাম হচ্ছে বাংলা আসছে প্রাকৃত থেকে। বাংলা আসছে কই থেকে? প্রাকৃত থেকে। এখন কথা তুমি জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া প্রাকৃত মানে কি? আচ্ছা বলছি প্রাকৃত মানে কি। একটু এদিকে তাকাও, আমি একটা লেখা লিখবো, একটু দেখো। এই যে মৎস্য শব্দটা সংস্কৃত, সেটা এক সময় সাধারণ মানুষের মুখে আইসা হয়েছিল মৎস্য, আর এখন সেটাকে আমরা বলি হচ্ছে মাছ। ঠিক সংস্কৃতের এই চন্দ্রটা একটা সময় হয়ে গেছিল চন্দ, আর এখন হয়ে গেছে চাঁদ। একটা তুর্কি শব্দ ছিল এক সময়, সেটা হচ্ছে তোমার তিগির। ঠিক আছে, একটা তুর্কি শব্দ। এই তিগিরটা এক সময় আইসা হয়েছে তোমার সংস্কৃতে ঢুকছে, ঢুকে হয়েছে ঠক্কুর। তারপরে হয়েছে প্রাকৃতে এসে হয়েছে টক্কর, আর এখন সেটা আমাদের ভাষায় হলো গিয়া ঠাকুর। তো এই যে প্রথম রূপ যেটা, অর্থাৎ প্রথম যেটা পাইছো মৎস্যটা, এই যে এই রূপগুলো, এগুলো হচ্ছে সংস্কৃত। আর এই যে মাঝখানে রূপগুলো পাইছো, এগুলোর নাম হচ্ছে প্রাকৃত। আর এই যে এই রূপটা পাইছো, এটার নাম হচ্ছে খাঁটি বাংলা। আমার কথা বুঝো, অস্থির হয় না। প্রাকৃত মানে হচ্ছে যে রূপটা বিকৃত হয়ে হারিয়ে গেছে, যে রূপটা বিকৃত হয়ে হারিয়ে গেছে। তো সাধারণ মানুষ এক সময় বেদের ভাষাকে বা বেদের শ্লোককে নিজেদের মতো করে ভাঙা সহজ করে উচ্চারণ করত, অর্থাৎ সংস্কৃত শব্দকে ভেঙে ফেলছিল, নিজের মতো করে সহজ করে ফেলছিল। এখনো তোমরা আমার কথা আবার মাইন্ডে নিও না, আমারও আঞ্চলিক ভাষা আছে, সেটা নিয়ে একটু পরে আলোচনা করব আমি। বরিশালের মানুষ ব্লাডকে বেলাট বলে, ফ্ল্যাটকে ফ্ল্যাট বলে, ঠিক না? তারপরে খুলনা বা ওই অঞ্চলের মানুষ ক্লাস বা পাবনা ক্লাস বলে না, বলে কিলাস। গ্লাস না বলে বলে গিলাস। আর আমাদের এলাকার মানুষ কেলে গাইছে হেমদা না হেমদা যা। তো আঞ্চলিক ভাষা সবার হয়। তো দেখো এখন পর্যন্ত যদি মানুষের মধ্যে আঞ্চলিক রূপ থাকে, অর্থাৎ এটা শিক্ষিত ছেলে অনেক সময় ফ্ল্যাট বলে না, বলে যে ফ্ল্যাট, বন্যা হয়েছে। হ্যাঁ, তারপরে ব্লাড বলতে পারে না, বলে হচ্ছে বেলাড। তো এমন যদি হয়, তখনকার সময় 1000 বছর আগে যাদের শাস্ত্রীয় জ্ঞান ছিল না, তারা তো ভাষাকে খুব প্রপারলি ব্যবহার করতে পারতো না। তখন তারা কি করত? তারা এটাকে নিজের মতো করে বলতো। বলাটাই হচ্ছে বেসিক্যালি প্রাকৃত। বুঝছো কাহিনীটা? তো এই কঠিন শব্দগুলো সংস্কৃত থেকে হোক, অথবা কোনো বিদেশি শব্দ তুর্কি ভাষার তিগিরকে সংস্কৃতে ঢুকায় বানাইছে ঠক্কুর, সেটা প্রাকৃত ভাষায় পরিবর্তিত হয়েছে টক্কুর, আর এখন আমাদের ভাষা সেটা হচ্ছে ঠাকুর। এই যে সিস্টেমটা, এটাই হচ্ছে বিবর্তনের সিস্টেম, এটাই পরিবর্তনের সিস্টেম। বাংলা ভাষা এভাবেই তৈরি হয়েছে। জাস্ট সংক্ষেপে যদি তুমি মনে করো যে ভাই বাংলা আসছে কিভাবে, দিস ইজ দ্য প্রসিডিওর। তুমি কি আমার কথা বুঝতে পারছো এতক্ষণ ধরে যা যা বললাম? ক্লাস কয়টা শেষ হবে? শুক্রবার তো, আমরা 12টা 20-এর আশেপাশে চেষ্টা করব শেষ করে ফেলার। হয়তো 5 মিনিট কম অথবা 5 মিনিট বেশি। ঠিক আছে, আমার উপর ভরসা রাখো, টাইমের বেশি হবে না। ওকে, তো এখন দেখো, বলছিলাম যে আঞ্চলিক ভাষা, ভাষার আঞ্চলিক রূপকে বলা হয় উপভাষা। এটা খুব ফ্যান্টাস্টিক। আমাদের বাংলা ভাষা দেখবা 64 জেলায় বা আমাদের অঞ্চলগুলোতে, উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ভিন্ন ভিন্ন অ্যাকসেন্টে বলা হয়, রাইট? রংপুরের মানুষ, তারা এই যে রানী, রানীকে কি বলে রংপুরের তারা? আঞ্চলিক ভাষায় কি বলে বলো তো? শুধু রংপুরের তারা বলবো, অন্য কেউ না। রানীকে ওরা কি বলে? উপভাষা মানে আঞ্চলিক ভাষা, এটা নিয়ে তো আলোচনা করছি মেহরাজ। রানীকে ওরা আনি বলে, আনি। রাজার বেটাকে বলে আজার বেটা, তাই না? আচ্ছা, আমাকে বলে হামাকে বা হামাক। আচ্ছা, রাজশাহীর মানুষ আঞ্চলিক ভাষায় কিভাবে কথা বলে? আমি রাজশাহী ভাষায় গেলে, এখন সে ভাই আছে কিনা আমি জানি না, বা রাজশাহী থেকে আমাকে কেউ শুনতেছে কিনা, হতেও পারে, যেহেতু এটা লাইভ ক্লাস হচ্ছে, সারা বাংলাদেশে সব জায়গায় যাচ্ছে। এক ভাই আমাদের টিচারদের খাওয়া দাওয়ার ব্যাপারটা ম্যানেজমেন্টে ছিল, উনি রাজশাহীর ওখানকার স্থানীয় মানুষ আর কি। তো আমি ওনার সাথে অনেকক্ষণ কথা বলতাম। মানে বাংলাদেশে যতগুলো আঞ্চলিক ভাষা আছে, তার মধ্যে আমার সব থেকে শুনতে ভালো লাগে রাজশাহীর ভাষাটা, অনেস্টলি স্পিকিং। আমার যে আঞ্চলিক ভাষাটা,
ব্রাহ্মণবাড়িয়ার ভাষা এটা কেমন জানি রসকসহীন, মানে কেমন জানি ভাষাটা অনেক মানে কি বলে শক্ত টাইপের। কিন্তু রাজশাহীর আঞ্চলিক ভাষাটা আমার কাছে জোস লাগে, সুন্দর লাগে। তো আমি ভাইয়ের সাথে অনেক দিন মানে আমাকে খাবার দিতে আসলে আমি বসে বসে তার সাথে আলাপ জমাইতাম, এবং সে কথা বলতে থাকতো। এক সময় সে বলতেছে, তারপরে কি হয়েছে কি ভাইয়া জানেন, মামুর বেটা বলছে তো বলছে, কিন্তু কিছু বুঝতে পারছি না ক। অর্থাৎ মামুর বেটা কথা বলে যাচ্ছে, বলছে তো বলছে, মানে বলে যাচ্ছে আর কি, আমি কিছু বুঝতে পারছি না ক। তো আমি শুনতাম আর মনে মনে ভাবতাম যে একটা ভাষা কত সুইট হইতে পারে। ঠিক আছে, আমি খুব মিস করি ওই ল্যাঙ্গুয়েজটা। আচ্ছা, তারপরে ধরো বরিশাল যদি তুমি যাও, তারপরে কি মনু, ডাইলে লবণ দেশ না দেবা, এটা বরিশালের ল্যাঙ্গুয়েজের অ্যাক্সেন্ট, এটা আমরা সবাই জানি। সব থেকে বাংলাদেশের আঞ্চলিক ভাষাগুলোর মধ্যে সব থেকে বেশি চলে এমন ভাষার একটা হচ্ছে তোমার বরিশালের ভাষা, ঠিক কিনা? আচ্ছা, এখন বরিশাল ছেড়ে মানে বাদ দিয়ে তুমি যদি ঢাকায় যদি ঢুকো, ঢাকার যে আঞ্চলিক ভাষা পুরান ঢাকায় যেটা চলে, তারপরে ওটা একটা মানে অদ্ভুত ভাষা। বিশেষত আমার কোনো স্টুডেন্ট থাকলে তোমরা হাসাহাসি করো না এটা নিয়ে, পুরান ঢাকার আঞ্চলিক ভাষাটা মেয়েদের মুখে শুনতে মানে খুবই অড লাগে। আমি আমার পার্সোনাল ভিউ বললাম, মানে একটা মেয়ে যখন পুরান ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলে তখন এটা কেমন জানি লাগে, খুব অদ্ভুত লাগে। কেমন ভাষাটা বলো তো? আবে আলাই কি হয়েছে, কি কইতাছি বুঝার পারতাছ না, এটা পুরান ঢাকার ভাষা। দেখো রংপুর থেকে শুরু করে ভাষা চেঞ্জ হচ্ছে, পুরান ঢাকা দিয়ে ধরো ঢাকায় আসলো, এখন চট্টগ্রামে গেলে তো ভাষা শেষ, আহত হয়ে যাবে, মারা যাবে, এবং কক্সবাজার গিয়ে ভাষা দাফন হয়ে যাবে, বাংলার আগের মতো থাকবে না। বাংলা যে কেমন, কক্সবাজারের ভাষা বা চট্টগ্রামের ভাষা আমি দেখলাম না একটু আগে, আমরা পড়লাম বঙ্গবাণী, তাই না? আর ন যাইও আর ন হইও, বদ্দা খন্ডে যাইয়ার, বদ্দা খন্ডে যাইয়ার মানে হচ্ছে বড় ভাই আপনি কোথায় যান, তুমি কেমন আছো। চট্টগ্রামের ভাষা হচ্ছে তুই কেন আছো, কেন আছো মানে তুমি কেমন আছো। আমি এই যে গত 3-4 দিন আগে কক্সবাজার চট্টগ্রাম ঘুরে আসলাম, এবং আমি স্টুডেন্টদের কথা 2-3 বার প্রশ্ন করে তারপর বুঝতে হয়েছে, কারণ ওরা বাংলা ভাষাটাও বলে তাদের টানে, তাদের অ্যাকসেন্টে, এটা চট্টগ্রামের বৈশিষ্ট্য। আর আমার এলাকার ভাষায় যদি বলি, আমার ব্রাহ্মণবাড়িয়া, তোমাদের একটু আগেই বলছিলাম, ওই যে বলছিলাম কেলে গাইছি আমদানা হেন্দা যা, মানে কি, কি জন্যে এসেছিলে, এদিক দিয়ে নয় ওদিক দিয়ে যাও। বোঝা গেছে কথা? এই যে ভাষার বিভিন্ন রকমের আঞ্চলিক রূপ, এটাকেই বলা হয় উপভাষা। মনে থাকবে এবার? এবার বগুড়া ভাষা একজন শুনতে চাচ্ছিল, বলছিল বগুড়াতে সে কি যেন বলে, বগুড়াতে কি বললো, এই বগুড়ার লোক, তু আলু আলু আক্কুলিলু আলু, তু আলু আলু আক্কুলিলু আলু মানে কি, তুই আসছস আসছস আরেকটারে নিয়ে আসছস। আমরা বলি না তুই তো আসছস তু আলু, সে কি গেছে, সে গেলু, তুই খাইছস তুই খালু, এরা হচ্ছে ওদের অ্যাকসেন্ট। তো আলো আলো আক্কুলিলু আলো, তুই আসছস আসছস আরেকটারে কি করছস, নিয়ে আসছস। এইটা হচ্ছে ব্যাপার, তাই না? আমার এক বন্ধু ছিল, মেসে থাকতাম আমার একসময় ভার্সিটি লাইফে, বড় ভাই বন্ধু। সে তার আম্মাকে ফোন করলেই আমরা শুনতাম সে কি বলে, ফোন দিয়ে বলতো, মা তুই কুঠি আছিস, মা তুই কুঠি আছিস মানে কি, মা তুমি কোথায় আছো, কেমন আছো। বোঝা গেছে এবার? তো চলো, এই রূপটাকে কি বলা হয়, উপভাষা বলা হয়। এখন আমাকে বলতে হবে, বলো উপভাষা কি ভাষার জন্য অ্যাসেট নাকি ভাষার জন্য বোঝা, কোনটা বলো? বলো বলো, নোয়াখালীটা বলেন, এটা তো ট্রেডমার্ক, বাংলাদেশের রাজধানী না, ভবিষ্যৎ রাজধানী নোয়াখালী। এরা হচ্ছে পানি খায়া কয় আমি মধু খাইছি, তাই না? খাইছে পানি বলে মধু, আই হানি খাইও, আই হানি খাইছি, তাই না? যেখানে এই নোয়াখালীরা ভালো করে শোন, এই যে যেখানে দেওয়া, এখানে তারা যায় হ বলে, আর যেখানে দেয়া সেখানে যায় বলে। অদ্ভুত, মানে এমন না যে তারা বলতে পারে না, যেখানে সেখানে পানিরে হানি, আচ্ছা, যেখানে সেখানে অর্থাৎ তারা বলে না যেটা ফালতু, তখন বলে পালতু। হুম, ফিনিশ বলে না, বলে ফিনিশ, ফিনিশিং না বলে ফিনিশিং, ফোন দিছে পন দিছে, এই কথা ঠিক আছে? তো এমন না যে তারা পারে না, দুঃখের বিষয় পর জায়গায় আর ফর জায়গায় এই ক্লাসটাকে ফিনিশিং ঠিক আছে? ফ্রম নোয়াখালী, এনিবডি এলস? নোয়াখালীর কারা? ফিনিশিং হয়েছে তো নাকি? ময়মনসিং বললেন না, ময়মনসিং তো আমার ভাষার মতোই, একটু টান দিয়ে বলে। ময়মনসিং এর ভাষায় আমি প্রায় সময় কথা বলি ক্লাসে, তোরে কুইটা অ্যালবাম মায়ের অ্যালবাম, তোরে বাইরে নেই ছাত্র নিয়ে কুইল অ্যালবাম, এটা হলো ময়মনসিং এর ভাষা। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন বলো, তোমাকে বাংলা ভাষা নিয়ে কথা বল, সিলেটের ভাষা, ইতা খিতা কইতাছুন, ইতার লেগানে ফুলারে ফরাইছুন, এটা হচ্ছে তোমার সিলেট।
এখন আমাকে জাস্ট একটা কোশ্চেনের অ্যান্সার দাও। বলো, উপভাষা কি আমাদের বাংলা ভাষার জন্য অ্যাসেট নাকি বোঝা? দ্রুত বলো, সম্পদ নাকি বোঝা? যারা বোঝা বলছে এগুলো নেগেটিভ মাইন্ডেড। তোমাদের কাউন্সিলিং করাইতে হবে, পজিটিভ কাউন্সিলর দিয়ে কাউন্সিলিং করাইতে হবে। তোমাদের চিন্তাগত জায়গাটা নেগেটিভ জায়গাকে আগে ক্যাচ করে, বুঝছো কথা? এগুলো ঠিক করবা। উপভাষা হচ্ছে সম্পদ, উপভাষা অ্যাসেট, শুধু অ্যাসেট না, বিগ অ্যাসেট। পৃথিবীর যে ভাষার উপভাষার মধ্যে যত বেশি ডাইভার্সিটি আছে, ওই ভাষা তত রিচ। মনে থাকবে, যে ভাষার উপভাষার মধ্যে যত বেশি কি আছে, বৈচিত্র্য, ডাইভার্সিটি, সে ভাষা তত বেশি রিচ। সুতরাং উপভাষা সবসময় মনে রাখবা আমাদের জন্য গর্ব, এটা আমাদের প্রাইড, এটা আমাদের সম্পদ, এটা আমাদের অ্যাসেট। মনে থাকবে? এই যতগুলো ভেরিয়েশন বললাম, আরো প্রচুর ভেরিয়েশন আছে, এগুলো আমাদের ভাষার জন্য খুবই পজিটিভ ওয়েতে বিবেচিত হয়, এগুলো আমাদের জন্য ভালো, মাথা রেখে দিবা, এটা যেন ভুলে না যাও। এই মইন, মইন রে, মইন গুল্লি করে মারুম, ঠিক আছে? আমার সংসারে আগুন দেওয়ার বুদ্ধি। বাংলা ভাষার নিজস্ব লিপি আছে, মানে আমাদের নিজস্ব বর্ণমালা আছে। সোজা কথা, লিপি মানে এখানে আমি বর্ণমালা বুঝাইছি, আমাদের যে বর্ণের রূপ সেগুলো। বাংলা লিপি কুটিল লিপির পরিবর্তিত রূপ। এখন প্রশ্ন করতে পারো কুটিল লিপিটা আবার কি? আমরা একটু এখানে দেখাই। এখানে দেখো, প্রাচীন ভারতে দুইটা লিপি পাওয়া গেছিল, মানে বর্ণের রূপ আর কি। একটা নাম হচ্ছে ব্রাহ্মী, আরেকটার নাম হচ্ছে খরষ্ঠী। এই ব্রাহ্মী লিপির আবার রূপ আছিল, একটা হচ্ছে তোমার সারদা, একটা হচ্ছে কুটিল, আরেকটা হচ্ছে নাগরী। এই কুটিল রূপটা পরিবর্তিত হয়ে বাংলা হয়েছে। আমি জানি তুমি আমার কথা কিছুই বুঝতে পারো না। অর্থাৎ আজকে আমি যেটাকে অ বলি, এটা তো এখন অ। এটা একটা সময় এই রূপেই ছিল না, এটা এক সময় এরকম ছিল, এরকম আর একটু বাঁকা হয়েছে, আর একটু বিবর্তনের মতো আর কি। একটা সময় গিয়ে এরকম হয়েছে, বুঝছো এবার কথাটা? এই যে আমার বর্ণমালার রূপ, তার যে গঠন, তার যে ফরমেশন, তার যে বিবর্তন, তার যে রূপের থেকে রূপে যাওয়া, এটা লিপির রূপ পরিবর্তন। তো দুটো লিপি ছিল প্রাচীন ভারতে, এটা ব্রাহ্মী, এটা খরষ্ঠী। এই ব্রাহ্মী লিপির আবার তিনটা রূপ ছিল, সারদা লিপি, কুটিল লিপি এবং নাগরী লিপি। এই কুটিল লিপির বর্তমান রূপ হচ্ছে বাংলা। এখন বাকি থাকলো খরষ্ঠী লিপি। এই খরষ্ঠী লিপিটা কি, সহজে বোঝাই দেই। এটা লেখা হইতো ডান দিক থেকে বাম দিকে, আর ব্রাহ্মী লিপিটা লেখা হয় বাম দিক থেকে ডান দিকে। বুঝছো? ব্রাহ্মী লিপি আমরা যেটা লিখি আর কি, বাংলা, ইংরেজি, হিন্দি, এগুলো মানে বাঁ দিক থেকে ডান দিকে লিখে আসতে হয়। আর খরষ্ঠী লিপি ডান দিক থেকে বাঁ দিকে লিখে যেতে হয়। কারণ আমাকে বলতে হবে খরষ্ঠী লিপির ভাষা কোনটা। খরষ্ঠী লিপির ভাষা কোনটা বলো? ধ্রুপদী ভাষা মানে ক্লাসিক ভাষা, যে ভাষার অনেকগুলো রূপ আছে, ডাইভার্সিটি আছে। ইয়েস, খরষ্ঠী লিপির ভাষা হচ্ছে আরবি, ফার্সি, উর্দু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা পারো, এভরিবডি ইজ সো ট্যালেন্টেড, থ্যাংক ইউ। খরষ্ঠী লিপির ভাষা কি? আরবি, ফার্সি এবং উর্দু, এগুলো। আচ্ছা, এখন আসো পেছন দিকে যদি যাই, আমরা কুটিল কথা বললাম। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50, এটা আমরা জানি, এটা নতুন করে বলার কিছু নাই। এবং স্বরবর্ণ 11, ব্যঞ্জন বর্ণ 50। এখন সরি, স্বরবর্ণ 11, ব্যঞ্জন বর্ণ 39, সব মিলে হচ্ছে গিয়ে 50। স্বরবর্ণ 11টা, স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা, সব মিলে হচ্ছে 50টা। মাথায় রেখে দিবা। এখন আসো আমরা তোমাদের জন্য পরে একটা প্রশ্ন করি। রেডি সবাই? সবাই রেডি? আচ্ছা, প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন হলো, বাংলা ভাষায় বলো অসংযুক্ত বর্ণ কয়টা? বাংলা ভাষায় অসংযুক্ত বর্ণ কয়টা বলো তো? উত্তর দাও, বাংলা ভাষায় অসংযুক্ত বর্ণ কয়টা? আচ্ছা, 9টা, 3টা, 39টা, 10টা, 49টা, 11টা, 10টা, 18টা, 11টা, 11টা, 9টা, 4টা, 8টা, 39টা। এটা কোনো কথা? একজনও ঠিক উত্তর আসতেছে না কেন? বাংলা ভাষায় অসংযুক্ত বর্ণ 50টা। অর্থাৎ যেগুলো আছে সবগুলো সিঙ্গেল বর্ণ না? অসংযুক্ত মানে কি? সিঙ্গেল।
দুইটা বর্ণ মিলে একটা বর্ণ হয়েছে এমন আছে নাকি আমাদের, বলো তো? ও আ থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত এমন কিছু আছে যে দুইটা বর্ণ মিলে আমরা একটা বানাইছি? না, অল আর সিঙ্গেলস। তো সবগুলো একক বর্ণ, একক মানে অসংযুক্ত, মাথায় রেখে দিও। আচ্ছা, চলো আমরা এবার একটু এখান থেকে তো জানলাম ব্যাকরণের হিস্ট্রি জানি। বলো তো ভাষা আগে নাকি ব্যাকরণ আগে? হাউমাউ করে বলো, ভাষা আগে না ব্যাকরণ আগে, বলো। ভাষা আগে, গুড। কারণ ভাষা না আসলে তো ব্যাকরণ আসার কথা না। ব্যাকরণ আসবে কেন? ব্যাকরণ তো আসে ভাষাকে শাসন করার জন্য। ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশক, আর ব্যাকরণ হচ্ছে ভাষার সংবিধান, তাই না? ভাষা আগে, ভাষা আগে আসছে, ব্যাকরণ পরে আসছে। তো আমাদের দেশে ব্যাকরণ প্রথম লেখা হয়েছিল 1743 সালে। যিনি লিখেছিলেন তার নাম মনোল দাস শম্পু সাউ। আর বইটার নাম অনেক বড়, আমরা লিখি নাই, হুদাই তোমার মাথার মধ্যে প্রেসার বাড়বে, আমি একটু নামটা শোনায় দিই। Vocabulário é um idioma bengali português dividido em duas partes. এটা হচ্ছে তার বইয়ের নাম। তো এত বড় নাম তোমার মনে রাখতে হবে না, তুমি খালি সংক্ষেপে ছোট্ট করে মনে রাখবা। আমি তোমাকে লিখে দিই যে ওনার বইটার নাম ছিল ভোকাবিউলারিও এম ইডিওমা। এটুকু মনে রাখলে চলবে। ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গলাই পর্তুগিজ ডিভাইডিডো পার্টেস, এটা তার বইয়ের নাম। তো উনি কে, এই ভদ্রলোক কে? এই ভদ্রলোক একজন পর্তুগিজ, মানে ওনার বাড়ি হচ্ছে পর্তুগাল আর কি। ক্রিস্টিয়ানো রোনালদো CR7 এর দেশে। 1743 সালে তিনি কেন ব্যাকরণ লিখলেন? ওনারা ইংল্যান্ডের মানুষ, আমাদের এখানে আসবার দুই তিনটা পারপাস আছে। এক, তারা ধর্ম প্রচার করবে। দুই, ব্যবসা বাণিজ্য করবে। তো তারা দেখলো আমরা তাদের ভাষা বুঝি না। তখন বাঙালি যেহেতু তাদের ভাষা শিখবে না, তারা আমার কি ঠেকা, আমি তোমার ভাষা কেন শিখবো? তো তখন তারা আমার ভাষা শেখা শুরু করলো এবং তারা চেষ্টা করলো আমার সাথে কমিউনিকেট করার। সেই জায়গা থেকে তারা আমার ভাষা নিয়ে কাজ করলো, বুঝছো? ও তারা প্রথম একজন পর্তুগিজ 1743 সালে এই বইটা লিখে, এবং এই বইটা পর্তুগালের রাজধানী লিসবন থেকে ওই বছর প্রকাশিত হয়। এগুলো তোমার বইয়ে নাই, এই তথ্যগুলো তোমরা জানাচ্ছি, আমি হিস্ট্রি বোঝাচ্ছি। তো এখন পর্তুগাল রাজধানী লিসবন থেকে বইটা 1743 প্রকাশিত হয়। বইটা দুইটা পার্ট ছিল। প্রথম অংশে ছিল কিছু রুলস, আর দ্বিতীয় অংশে কিছু বাংলা শব্দের পর্তুগিজ অর্থ, কিছু পর্তুগিজ শব্দের বাংলা অর্থ। এই সেই বই যেটা প্রথম বের হওয়া, মানুয়েল দাস সম্প্রসারণ লেখা। উনি একজন পর্তুগিজ পাদ্রী ছিলেন, ধর্মযাজক ছিলেন। তার বইয়ের নাম এটা, ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গলাই পর্তুগিজো ডিভাইডিদো এম দুয়াস পার্টেস। তুমি খালি মনে রাখবা ভোকাবুলারিও এম ইডিওমা, ব্যাস হয়ে যাবে। এরপরে 1743, এরপরে 1778, বেশ কয়েক বছর পর, প্রায় 30 বছরের বেশি সময় পর, আরেকজন ইংরেজ, ওনার নাম NB হ্যালহেড, নামটা বাংলা হয় ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। উনি লিখলেন আরেকটা বই, গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 1801 সালে উইলিয়াম ক্যারি, উনি একজন ইংরেজ, উনি লিখলেন গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই দুই ভদ্রলোক দুজনেই ইংরেজ, উপরের তিনি পর্তুগিজ। তাদের মধ্যে কম্পিটিশন হলো, বাংলা ব্যাকরণে তারা কাজ করা শুরু করলো। আমরা দেখলাম সম্মান আর থাকে না, ইজ্জত আর বাঁচে না। তখন আমাদের একজন বিখ্যাত জ্ঞানী মানুষ, ওনার নাম রাজা রামমোহন রায়, উনি 1826 সালে বাঙালি হিসেবে, প্রথম বাঙালি হিসেবে, হ্যাঁ, প্রথম বাঙালি ব্যাকরণ রচয়িতা, মানে উপরের যারা ছিলেন তারা কিন্তু কেউ বাঙালি না, তারা বাংলা ব্যাকরণ লিখেছেন ইংরেজি ভাষায়, অর্থাৎ আমার রুলগুলোকে ইংরেজিতে ব্যাখ্যা করছেন আর কি, বা পর্তুগিজে ব্যাখ্যা করছেন। এই তো রামমোহন প্রথম বাঙালি যিনি লিখলেন গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটার মূল নাম আসলে বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি আসল নামটা লিখে দিই, যেটা তোমার জন্য সুবিধা হবে আর কি। হ্যাঁ, এই বইটার নাম বেসিক্যালি হচ্ছে এটা। রামমোহন রায়ের বইটার নাম হচ্ছে মূলত বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা রামমোহনের বই হচ্ছে, কি নাম বললাম? বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। রামমোহন লিখলেন এই বইটা। লেখার পরে এই বইটাকেই, অর্থাৎ রামমোহনের যে ইংরেজি বই, এটাই আবার 1826 সালে প্রথম গৌড়ীয় ব্যাকরণ নামে প্রকাশিত হয়। তাহলে তুমি যদি বলো প্রথম বাঙালি যিনি ব্যাকরণ লিখেছেন উনি রামমোহন, প্রথম বাঙালি যিনি বাংলা ভাষা লিখেছেন উনিও রামমোহন,
প্রথম বাঙালি যিনি ইংরেজি ভাষায় লিখেছেন উনিও রামমোহন, মনে থাকবে। তবে বাঙালি প্রথম বাংলা ব্যাকরণ লিখছিল কোন ভাষায়? ইংরেজিতে, তারপরে সেটা বাংলায় প্রকাশিত হয়েছে। খেয়াল করছো কথাগুলো? ওকে, তারপরে আসো। ওরে বাবা রে বাবা, এখন আসো সামনের দিকে যাচ্ছি আমরা। ওরে ওকে, তারপরে দেখো আমরা ব্যাকরণের কথা বলবো। ভাষা আসছে, এবার ব্যাকরণ আসবে। ভাষার যে শাস্ত্র, ভাষার স্বরূপ প্রকৃতি নিয়ে আলোচনা করে, অর্থাৎ ভাষাকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে, তাকে ব্যাকরণ বলে, তাই না? তো ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। আমরা জানি ভাষা, প্রত্যেক ভাষার 4টা মৌলিক অংশ আছে, এটা পরীক্ষায় প্রচুর আসে। এগুলো হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। অর্থাৎ ধ্বনি মানুষের মুখে থাকে, সেই ধ্বনি একটা সময় শব্দে রূপান্তরিত হয়, শব্দ দিয়ে বাক্য হয়, আর বাক্যের অর্থ থাকে। অর্থাৎ এই 4টাকে মিলে একত্র আমরা বলি ইটস এ কম্বিনেশন, ইটস এ প্যাকেজ। সো এটা হচ্ছে ভাষা। ভাষার মূল উপাদান যেটা ধ্বনি, অর্থাৎ ধ্বনি ছাড়া ভাষার কথা কল্পনা করা যায় না। ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। এখন উপকরণ আর উপাদানের পার্থক্য কি তুমি যদি বলো আর কি। দেখো H2O এটা হচ্ছে পানি, তাই না? এটা আমি কিরকম লিখলাম, এটা ঠিক করে লিখি। H2O এটাকে সমীকরণে আমরা জানি আর কি, পড়লাম তোমরা কেমিস্ট্রিতে পড়ো। H2O, এই পানি হচ্ছে তোমার জন্য একটা উপকরণ। পানি একটা উপকরণ। আর তার মধ্যে কি কি উপাদান আছে? একটা হচ্ছে হাইড্রোজেন আছে, আর একটা হচ্ছে অক্সিজেন আছে। এই হচ্ছে কথা, বুঝছো কথা? তো পানি যদি উপকরণ হয়, তার উপাদান হাইড্রোজেন আর অক্সিজেন। তো ভাষার মূল উপকরণ যদি বাক্য হয়, বাক্যের কিছু উপাদান থাকে, তার মূল উপাদান হচ্ছে গিয়া ধ্বনি। ব্যাকরণ আলোচ্য বিষয় 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ধ্বনি তত্ত্ব, একটা শব্দ তত্ত্ব, একটা বাক্য তত্ত্ব, একটা অর্থ তত্ত্ব। অর্থাৎ যারা ধ্বনি তত্ত্ব, সেখানে ধ্বনি রিলেটেড সবকিছু আলোচনা হয়। যারা শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব, সেখানে শব্দ রিলেটেড জিনিস আলোচনা হয়। বাক্য তত্ত্বে বাক্য রিলেটেড, অর্থ তত্ত্বে অর্থ রিলেটেড, অর্থাৎ বাক্যের অর্থ, শব্দের অর্থ, পদের অর্থ, এগুলো। অর্থাৎ তুমি এইটা মুখস্থ করে নিও। যে স্লাইডটা এখন দেখতে পাচ্ছ, এটা একটু নিজেরা পড়ে নিবা। ভাই এটা কিছু পড়াবো না। অর্থাৎ কোন টপিকটা কোন তত্ত্বের আলোচ্য বিষয়, পারবা কিনা বলো, দ্রুত বলো। ক্লাস কখন শেষ হবে? 10-12 মিনিট। স্ক্রিন ক্লিয়ার না বলছো? আমার এখানে খুব ক্লিয়ার, বাট তোমার এখানে যখন পিডিএফটা যাবে, খুব পানির মতো সোজা মনে হবে। এটা নিজের মতো করে দেখে নিও, ঠিক আছে? এটা আমার পড়ানোর কিছু নাই। কোন টপিকটা কোন অংশে আলোচনা করা হয়, দ্যাটস ইট, আর কিছু না। এখন দেখো গৌড়ীয় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? গৌড়ীয় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয় দিয়ে দাও। এই পোলে অ্যাটেন্ড করো, সময় পাবা 35 সেকেন্ড। গৌড়ীয় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? গৌড়ীয় ব্যাকরণ প্রকাশিত হয় হচ্ছে, এটা তো 1826, তো হচ্ছে ইংরেজিটা, আর গৌড়ীয় হচ্ছে 1833 সালে। এরপর আসে বেশিরভাগ ভাষার অন্তত 2টি রীতি থাকে, একটা কথ্য ভাষা রীতি, লেখ্য ভাষা রীতি। আমাদেরও আছে, তাই না? আমরা কথা বলার সময় এক এক অঞ্চলের মানুষ এক এক ভাবে বলি, লেখার সময় সবাই ভালোটাই লিখি। তো আমাদের 64 জেলার 16 কোটি মানুষের লেখার রূপ সেম,
বলার রূপ আলাদা। মানে কথ্য রূপের মধ্যে কি থাকে, আলাদা আলাদা তোমার রূপ থাকে, আলাদা আলাদা ফাইন্ডিংস থাকে। এই কথ্য রূপের যে ডাইভার্সিটি, এটাকে আমরা এক কথায় কি বলছি, এটাকে আমরা এক কথায় বলছি, সহজ কথায় বলছি যে এটা হচ্ছে গিয়ে উপভাষা। তো এই যে কথ্য ভাষা রীতিটা যেটা, এটাই হচ্ছে তোমার বিভিন্ন রকম, তাই না, বিভিন্ন রকম হয় এটা। এই কথ্য ভাষা রীতি ভাষার মূল রূপ মূলত এর উপর নির্ভর করে লেখ্যরীতি তৈরি হয়। অর্থাৎ আমরা এক এলাকার মানুষ একইভাবে কথা বলতাম, সেটাকে বেস করে একটা সময় দেখলো প্রমোদ চৌধুরী, সময়টা 1914 সাল, তোমাদের বই পড়াতে গেলে দেখাবো, উনি সবুজ পত্র নামে একটা পত্রিকা প্রকাশিত করতেন। ওখানে তিনি বললেন যে এক এলাকার মানুষ একইভাবে কথা বলে ঠিক, সাধু ভাষা আমরা লিখি এটাও ঠিক, তবে একটা শুদ্ধ প্রমিত বাংলা রূপ তৈরি করতে হবে। উনি তখন সেটা করলেন, এবং তিনি করলেন যশোর প্লাস নদিয়া এই এলাকার ভাষাকে স্ট্যান্ডার্ড ধরলেন। আমাদের যখন শুদ্ধ রূপ, এই শুদ্ধ রূপের বেজ হচ্ছে যশোরের আঞ্চলিক ভাষা এবং নদিয়া। নদিয়া মানে আমাদের কুষ্টিয়া, ইন্ডিয়ার নদিয়া এই এলাকাটা। মনে রাখো, আমাদের আঞ্চলিক ভাষার মধ্যে প্রমিত বা শুদ্ধ ভাষার কাছাকাছি হচ্ছে যশোর এবং নদিয়ার ভাষা। এরপরে বাংলা কথ্যরীতি, আঞ্চলিক কথ্যরীতি আর আদর্শ কথ্যরীতি। আঞ্চলিক কথ্যরীতি তো বুঝতেই পারো, যেটাকে আমরা এতক্ষণ ধরে উপভাষা বলে বলছি আর কি, তাই না, বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম। আর আদর্শ কথ্যরীতি মানে প্রমিত বা আধুনিক যে কথ্যরীতি সেটা। এরপরে আসো, বাংলা লেখার রূপ হচ্ছে দু রকম, একটা হচ্ছে সাধু, একটা হচ্ছে চলিত। আজকের ক্লাসের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গার একটা এটা, আজকের ক্লাসের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গার একটা হচ্ছে এই স্লাইডটা। অর্থাৎ আমরা যখন লিখি, আমরা দুই ভাবে লিখি, সাধুতেও লিখি, চলিততেও লিখি। দুটোর বৈশিষ্ট্য দেখো, সাধুর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত, গুরু গম্ভীর, নারক বক্তৃতার সংলাপের অনুপযোগী, আর এই রীতি পরিবর্তনশীল, তদ্ভব শব্দ বেশি, এটা উপযোগী। পার্থক্য কি ব্যাখ্যা করে দিচ্ছি। পদবিন্যাস সুনিয়ন্ত্রিত মানে তুমি যখন এটাকে লিখবা, একটা নির্দিষ্ট সিস্টেম বা ফরম্যাট ফলো করতে হয়। যেমন দেখো, আমি বললাম যে কোরিয়া ছিলাম, কোরিয়া ছিলাম, অথবা আনিয়া ছিল। এখন এটাকে যদি তুমি ভাঙো, কোরিয়া ছিলাম এটার ধাতু হচ্ছে কর, আর সাথে যুক্ত হয়েছে ক্রিয়া বিভক্তি ইয়া ছিলাম। আচ্ছা, আনিয়া ছিলামকে তুমি যদি ভাঙো তাহলে হবে আন, এটা হচ্ছে ধাতু, তার সাথে যুক্ত হয়েছে ইয়া ছিলাম। এখন তুমি যখন সাধুতে আনবা, কোরিয়া ছিলামটা হয়ে যাবে করেছিলাম। এখন ধাতু না হয় কর, এখন ক্রিয়া বিভক্তি কি দেখো, মিলতেছে না, তাই না। বিশেষ করে আনিয়া ছিলাম, এটাকে আমরা বলি এনেছিলাম। এখন সাধু ভাষায় আনিয়াছিলাম, চলিত ভাষায় এনেছিলাম। আচ্ছা, এনেছিলাম না হয় ধাতুটা নিলাম আন, এখন সাথে ক্রিয়া বিভক্তি কোন হবে, আনযোগ ছিলাম, আনযোগ ছিলাম মানে তো আনছিলাম, কিন্তু কথা হবে এনেছিলাম। তাহলে দেখো, প্রপার ব্যাখ্যা দেয়া সম্ভব হচ্ছে সাধু ভাষায়, প্রপারলি ভাঙতে পারতেছি, প্রপারলি ডিসক্রাইব করতে পারতেছি সাধু ভাষায়, কিন্তু চলিত ভাষায় যখন আসছি, কথা বলার জন্য ঠিক আছে, পারফেক্ট, কথা বলার জন্য এর মধ্যে একটা রিদম আছে, কিন্তু ব্যাকরণিক ভাবে তুমি যখন ব্যাখ্যা করতে যাবা, তখন দেখবা যে চলিত ভাষাটা অনেক জায়গায় ইনকমপ্লিট, তোমাকে প্রপার রিদম সে দিতে পারছে না। আমি কি কথাকে বুঝাইতে পারছি তোমাকে নাকি পারি নাই, বলো, এটুকু বুঝছো? আচ্ছা, একজন বলছে 1826 সাল ছিল গৌরী স্মার্ট বোর্ডে। আরে না, তুমি ভুল দেখছো। এই যে দেখো, গৌরব, ও এটা 1826 দিয়ে রাখছে। আচ্ছা, আই এম সো সরি, ইংরেজিটা 1826, আর এটার ইংরেজিটার বাংলাটা হচ্ছে 1833। ইংরেজিটার বাংলাটা হচ্ছে 1833। ইংরেজিটা বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ 1826, বাট এটার বাংলাটা যখন প্রকাশিত হয়েছে এটা হয়েছে 1833-এ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এরপরে আসো, আমরা বলছিলাম যে লেখ্যরীতি তৈরি হয়, এবং এই যে এই জায়গায় ছিলাম আমরা। তো সাধু ভাষা কিভাবে পূর্ণাঙ্গ এবং চলিত ভাষা কি করে কিছু কিছু জায়গায় একটু কনফাইন্ড, এই জায়গাটা তোমরা বুঝছো কিনা একটু আমাকে আবার একটু রেসপন্স করো তো ভাইয়ার আমার, ইয়েস অর নো, ধরতে পারছো? ওকে,
থ্যাংক ইউ এভরিওয়ান। এখন বলছিলা গুরু গম্ভীর। গুরু গম্ভীর মানে শুনতে ভারী লাগে। তৎসম শব্দ বহুল মানে সাধু ভাষার মধ্যে প্রচুর পরিমাণে সংস্কৃত শব্দের ব্যবহার আছে, আর এ কারণে এটা কঠিন। আর তদ্ভব শব্দ বহুল মানে হচ্ছে চলিত বাংলা যেটা আর কি, অর্থাৎ খাঁটি বাংলা শব্দ এটার মধ্যে বেশি। তদ্ভব মানে হচ্ছে খাঁটি বাংলা শব্দ, অর্থাৎ আমরা যে ভাষায় এখন কথা বলছি এগুলো তদ্ভব শব্দ। আর সাধু ভাষায় বক্তৃতা নাটক উপযোগী না, চলিত ভাষায় বক্তৃতা এবং নাটক উপযোগী। এর মানে হচ্ছে তুমি যদি বক্তব্য দেওয়ার সময় সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলতেছো, এখানে আম জনতা, সাধু ভাষায় যদি বলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো, তাহলে পাবলিক তো বুঝবে না। অদ্যপ্রাতে নিদ্রাভঙ্গের পর অবলোকন করলুম সূর্যদেব পূর্ব দিগন্তে অধিষ্ঠান করিয়াছেন, অথবা তড়িঘড়ি করিয়া প্রাতরাশ সারিয়া অফিস অভিমুখে রওনা করলুম। মানুষ বুঝবে না। এই কথাটা হলো এই, আজ সকালে ঘুম ভাঙা পরে দেখলাম সূর্য উঠে গেছে, তারপর তাড়াতাড়ি নাস্তা করে অফিসে চলে আসছি। এটা সাধারণ মানুষ বুঝলো। তো তুমি সাধু ভাষায় বললে সবসময় পাবলিক বুঝবে না, এই জন্য অনুপযোগী সাধু ভাষাটা, আর চলিত ভাষাটা হচ্ছে উপযোগী। এরপরে সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য সর্বনাম এবং ক্রিয়াপদে, আর এই জায়গাটা একটু বুঝতে হবে। দেখো, আর বাকিগুলোতে তেমন পার্থক্য নাই। ক্রিয়াপদগুলো আর সর্বনাম পদগুলো সাধু আর চলিতের মধ্যে 100% পার্থক্য তৈরি করে। কত পার্সেন্ট? 100%। অর্থাৎ ক্রিয়াপদে সাধু ভাষার যেমন, চলিত ভাষার ঠিক তার ভিন্ন, চেঞ্জ হয়ে যায়। দেখিলাম, দেখলাম, আনিয়াছিল, এনেছিল, 100% পার্থক্য হয়। 100% পার্থক্য হয়। বাকিগুলোতে সবগুলো পদে হয় না। যেমন ধরো কলম, এর একটা বিশেষ্য শব্দ, সাধুতেও কলম, চলিততেও কলম, ঠিক না? আবার যেমন দেখো আকাশ কথাটা সাধুতেও লেখা হয়, চলিততেও লেখা হয়, কোনো অসুবিধা নেই। আবার সর্বনামে কিন্তু পার্থক্য দেখো। আবার বিশেষণে কিছু কিছু পার্থক্য আছে, যেমন বর্ণ কথাটা আর বুনু কথাটা। বর্ণ হচ্ছে সাধু, বুনু হচ্ছে চলিত। হ্যাঁ, বিশেষের মধ্যে সামান্য পার্থক্য আছে, যেমন জুতা এটা সাধু, আর জুতো এটা হচ্ছে কি চলিত। তো বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়া, 5টা পদের মধ্যে ক্রিয়াপদের সর্বনামে 100% পার্থক্য সাধু চলিততে, বিশেষ বিশেষণে সামান্য সামান্য পার্থক্য, অব্যয়ে কোনো পার্থক্য নাই। এবং ও আর কিন্তু সাধুতেও বলি, চলিততেও বলি। বিশেষতে সামান্য সামান্য পার্থক্য হয়, বিশেষণে সামান্য সামান্য পার্থক্য হয়। শুকনা, শুকনো, একটু পার্থক্য হচ্ছে। মাথা, মস্তক, একটু পার্থক্য হচ্ছে। কিন্তু ক্রিয়াপদে শতভাগ পার্থক্য হয়, সর্বনামে শতভাগ পার্থক্য হয়। এর পরীক্ষা যদি প্রশ্ন হয় যে সাধু চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে, কি বলবা? পিডিএফ ক্লাস শেষ হলে পাওয়া যাবা। চলিত ভাষা ব্যাকরণের নিয়ম মানে না, তাই না? না, ব্যাকরণের নিয়ম মানে না সেটা বলিনি। চলিত ভাষা গতিশীল এটা বলছি, নিয়ম মানে সব সময় 100% সময় তুমি প্রপার ভাঙ্গা ভাঙ্গিটা চলিততে করতে পারবে না, তোমার সাধুতে লাগে আর কি, এটা বলছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আসো আমরা বলছি প্রত্যেকটি শিশুর মাতৃভাষা হলো তার আঞ্চলিক ভাষা, আর আদর্শ কথ্য তার কাছে দ্বিতীয় ভাষা, অর্থাৎ পরবর্তীতে বড় হওয়ার পরে সে যে রূপটা শিখে আর কি, প্রমিত রূপটা। শিশুর কাছে প্রমিত রীতি শেখার প্রধান উপায় পাঠ্যপুস্তক। ছোট বাচ্চা গ্রামে বড় হয়েছে, তখন সে শুদ্ধ রূপের বাংলা কথা শিখে কোথায়, কখন? স্কুলে যাওয়ার পর, অর্থাৎ পাঠ্যপুস্তকে শিখে আর কি। এরপরে চলিত রীতির বৈশিষ্ট্য নিচের কোনটি? দুর্বোধ্য, তৎসম শব্দবহুল, জীবন্ত, গঠন সুনির্দিষ্ট। বলো এখানে চলিত রীতির বৈশিষ্ট্য কোনটা? আমি চাইবো এটা তোমাদের 100% হবে। তথাপি তবু আমির হামজা বলছো, হ্যাঁ ভাইয়া, দুটোই ব্যবহার করা যায় সাধুতে, অ্যাভেলেবল ব্যবহার আছে দুটোরই। তবু কথার ব্যবহার আছে সাধুতে। সময় পাবা 30 সেকেন্ড, এর বেশি দেয়া যাবে না, কারণ এটা ছকে ছিল হুবহু। ওকে, ক্লোজ করে দিলাম। দুর্বুদ্ধ এটা সাধুর বৈশিষ্ট্য। তৎসম শব্দবহুল এটাও সাধুতে হয়। গঠন সুনির্দিষ্ট, লিখে লেখা দেখাইছি। এবার বাকি থাকলো জীবন্ত। কারণ ভাষা আবার জীবন্ত মৃত হয়। জীবন্ত মানে বুঝেছি সহজ আর কি, প্রাণবন্ত, সব মানুষ বুঝতে পারে, এই অর্থে বলেছি। সো উত্তর হচ্ছে জীবন্ত। তোমরা কত পার্সেন্ট সঠিক দিয়েছো? ম্যাক্সিমাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমি বলছিলাম 12:20 আশেপাশে ক্লাস শেষ হবে, আমরা শেষ করতে পারছি। সবার জন্য দোয়া, শুভকামনা। তোমরা ভালো থাকবে সবাই। শুক্রবার নামাজ কালাম পড়ো। কোনো বার্নিং কোশ্চেন থাকলে একটু করতে পারো এখানে।
জুতা পরে জঙ্গলে গেলাম গুরুচণ্ডালী হবে কিনা? মুখের ভাষায় যখন বলবা তখন কোনো চন্ডালী ফন্ডালি নাই। সাহিত্যে গেলে এটা নিয়ে ধরতে পারো আর কি, জঙ্গলে না বললে বনে বলতে পারো, আর জঙ্গল